গুড ইভিনিং সবাইকে। আজকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। এখন আমরা জেনে নেব যে কোন ইকুয়েশনটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট বলা হয়। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন হুইচ the dependent variable and its derivatives appear only in the first degree and are not multiplied together is called a linear differential equation. তাহলে আমরা ডেফিনেশনটা প্রথমে লিখে ফেলি। তাহলে বলছে, আরেকটা চেঞ্জ করি, তাহলে বলছে কি বলছে, বলছে a differential equation in which the dependent variable and its derivatives appear only in the first degree and are not multiplied together is called a linear differential equation। বোঝাতে পারলাম? তাহলে আমি একটা এক্সাম্পল দিলে ভালো হবে। প্রথমে এখানে বলছে যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এটা ডেরিভেটিভ অ্যাপিয়ার্স অনলি ইন দ্য ফার্স্ট ডিগ্রি, মানে ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলটা থাকবে এবং তার যে ডেরিভেটিভ টার্মটা থাকবে সেটা কি হচ্ছে একমাত্র ফার্স্ট ডিগ্রিতে অ্যাপিয়ার হবে। অ্যান্ড আর নট মাল্টিপ্লাই টুগেদার, মানে ওই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডেরিভেটিভটা একসাথে গুণ অবস্থায় থাকবে না, তাহলে সেটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। ঠিক আছে। আর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট বলতে বোঝায় যে ওই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে যে কোফিসিয়েন্ট গুলো থাকবে সেগুলো কি হবে, কনস্ট্যান্ট হবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। তাহলে আমরা এখন কনসিডার করি দাস দাস দা জেনারেল ফর্ম of such a differential equation is, তাহলে এইরকম ভাবে একটা জেনারেল ফর্ম, এই ধরনের ইকুয়েশনের, এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা জেনারেল ফর্ম আমরা লিখতে পারি এভাবে, যে ডি টু দি পাওয়ার এন বাই ডি এক্স এন প্লাস পি ওয়ান ডি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস পি টু ডি টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই বাই ডি এক্স এন মাইনাস টু প্লাস ডট 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 প্লাস পি এন ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল এক্স। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, যেখানে যেহেতু আমরা কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট বলেছি সেখানে কত পি ওয়ান
p2 ডটের করে pn আর কি হবে কনস্ট্যান্ট and x is any function, আমরা যে কোনো একটা ফাংশন লিখলাম অফ স্মল এক্স, বুঝতে পারলাম। এটাকে এক্স না লিখে আমরা এটাকে কিউ দিতে পারি ইকুয়েশন, বুঝতে পারলাম। আমরা এটাকে এক্স না লিখে কিউ লিখতে পারি এখানে। তাহলে আমরা এখানে এক্স না লিখে বরং কিউ লিখে দিই, তাহলে সব থেকে বেটার হবে। এক্স না লিখে কিউ লিখে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। কিউ অফ এক্স লিখলাম, যেখানে এটাও আমি চেঞ্জ করে দিই, এটাও চেঞ্জ করে দিই, তাহলে কিউ অফ এক্স। বোঝাতে পারলাম যে এটা আমরা দেখুন একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম। এইখানে দেখো এই টার্মটাতে এর ডিগ্রিটা কত হবে, ডিগ্রিটা সবসময় 1 আছে। এবং এখানে দেখো ডিপেন্ডেন্ট টার্ম হচ্ছে ওয়াই, তাহলে এখানে ওয়াই গুণ নেই, দেখো একটা তো গুণ নেই কিন্তু। এবং p1 আর p2 যেগুলো রয়েছে এগুলো কি হচ্ছে একটা কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এর হবে পরের টার্মটুকু দেখাচ্ছি, দেখো। এবার দ্য অপারেটর, এখানে আমরা লিখতে পারি দ্য অপারেটর d dx is denoted by d, আমরা d দ্বারা ডিনোট করব। অতএব তাহলে আমার ইকুয়েশনটা কত হলো, d টু দি পাওয়ার n, এখানে সরি এখানে y অতএব d টু দি পাওয়ার n y প্লাস p1 d টু দি পাওয়ার n মাইনাস 1 y প্লাস p2 d টু দি পাওয়ার n মাইনাস 2 y প্লাস ডটের করে pn y ইকুয়াল টু qx, এটাকে আমরা 2 নম্বর দিলাম, ওটারই ফর্ম। অথবা লিখতে পারি অর দিয়ে আমরা এটাকে লিখতে পারি অর f অফ d ইকুয়াল টু f অফ dy ইকুয়াল টু q অফ x লিখতে পারি, এইরকম ফর্মটা। ঠিক আছে, এবার এখানে f অফ d কত হবে, where f অফ d ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু d টু দি পাওয়ার n প্লাস p1 d টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডটের করে pn, এটা আসবে। বোঝাতে পারলাম। এবার বলছে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কিভাবে বের করব। ঠিক আছে, সলিউশনটা আমরা কিভাবে বের করব, তাহলে এখানে সলিউশন বের করার জন্য আমরা কি করব, এভাবে লিখব, নাও সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 is given, কিভাবে দেওয়া হয়, yx ইকুয়াল টু cf প্লাস pi, এইভাবে দেওয়া হয় সলিউশনটাকে, where cf ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন, pi ইকুয়াল টু পার্টিকুলার ইন্টেগ্রাল। ঠিক আছে, এই দুটো লিখতে হবে। এবার আমরা এখানে cf টা কিভাবে বের করব, ঠিক আছে। নাও রুলস টু ফাইন্ড cf, আমরা এখন cf বের করার রুলস করব। তাহলে আমরা কি করব, ফার্স্টলি
we consider auxiliary equation of 2 দুইয়ের আমরা এখন অক্সিলিয়ারি ইকুয়েশন বের করব। ঠিক আছে, চলো দুইয়ের অক্সিলিয়ারি ইকুয়েশনটা বের করি। আচ্ছা, আমরা কিন্তু ডাইরেক্ট বের করবো। ঠিক আছে, আমরা কিন্তু ডাইরেক্ট এখানে বের করব। আচ্ছা চলো, লেট দ্য auxiliary equation of 2b m to the power n plus m to the power n minus 1 এখানে পেয়ে p1 plus p2 m to the power n minus 2 plus ডট ডট করে pn equal to 0। এবার যেখানে কি হচ্ছে, এখানে কত m ডিগ্রি হচ্ছে, where m equivalence to কি ধরবো, d by dx ধরবো, বা আমরা যেটা ধরেছিলাম যে d ইকুয়াল টু, আমরা কি করেছিলাম, d ইকুয়াল টু বাই dx ধরেছিলাম, এইটাকে আমরা এখানে কি করব, m ইকুইভ্যালেন্ট, মানে যেখানে তোমার dy dx আছে সেই জায়গায় আমরা x m ধরবো। এবার দেখো এখানে কত ছিল, d টু দি পাওয়ার n y বাই dx ছিল, এই জন্য d টু দি পাওয়ার এখানে কত হচ্ছে, d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n আর ইকুইভ্যালেন্ট ধরলাম m টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা কটা সলিউশন থাকবে, n খানা, তাহলে m ইকুয়াল টু কত হবে, m1 m2 ডট করে mn হলো। এখন আমরা কি করব, ধরে নাও যে তোমার এই m1 এ m এর মান আছে m1 m2 ডট করে mn, তাহলে এর CF টা, তখন CF টা কত হয়ে যাবে, তাহলে অতএব দেন CF অফ 2 কত হবে, ইকুয়াল টু y ইকুয়াল টু, লিখে এটা y ইকুয়াল টু লিখতে পারি c1 টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x প্লাস ডট করে cn e টু দি পাওয়ার mn x হয়ে গেল। তাহলে হোয়ার কি লিখবো, হোয়ার ci আর কনস্ট্যান্ট, ব্যাস, এখানে লিখবো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে বেটার হবে, যে কোনো কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট হয়ে গেল। এবার ধরে নাও কেস লিখছি, এখানে আমি একটা কেস লিখছি, কেস 2 লিখলাম, তাহলে এখানে আমরা লিখবো এটুকু লিখবো কেস 1, এইটুকু কেস 2, ইফ m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু করে mn, যদি এইরকম তখন কি করব, এবং এটাকে সিম্পলি ধরলাম m ব্র্যাকেটে লিখলাম। ঠিক আছে, তখন কি হবে, অতএব অতএব হলে CF ইকুয়াল টু y ইকুয়াল টু হয়ে যাবে, এটা এরকম হবে c1 প্লাস এক্স, c2 প্লাস এক্স স্কোয়ার, c3 প্লাস করে x টু দি পাওয়ার n মাইনাস 1 cn, ব্র্যাকেট করে নেবো, এখানে ব্র্যাকেট লিখবো এখানে e টু দি পাওয়ার mx। তার মানে দেখো c1, তারপর প্রত্যেকটা কনস্ট্যান্টের সাথে x1 x2 করে গুণ করে আমি করে দেবো, এরকম করে লিখতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে কেস 2 বোঝাতে পারলাম আশা করি। ঠিক আছে, এইবার ধরে নাও এইরকম তোমার সলিউশন আসছে, ধরে নাও তোমার একটা ইকুয়েশন প্রথমে আমি ধরে নিই। ঠিক আছে, এবার আমরা 2 ডিগ্রি ইকুয়েশনে চলে আসছি। হ্যাঁ, আচ্ছা,
হুম, ঠিক আছে। ধরো না এরকম আসছে কেস 3 নিলাম। ধরো না ইফ x ইকুয়াল টু মানে সরি, তো এখানে m করে দিই, m ইকুয়াল টু এরকম আসলো আলফা প্লাস মাইনাস আই বিটা, তখন কি করবে? এবার এখানে ধরো নাও where the equation এরকম m স্কোয়ার প্লাস এখানে p1m প্লাস এখানে ধরো নাও কিছু একটা কনস্ট্যান্ট লিখছি, p2 লিখলাম এইরকম। তাহলে এটাকে আমরা কি করবো, সিএফ ইকুয়েশন ধরে নিচ্ছি এখানে, সিএফ ইকুয়েশনটা সাথে হবে where the auxiliary equation এই is, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে অতএব সিএফ কত হবে, সিএফ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে ই টু দি, এখানে কত আছে আলফা, প্রথমটা আলফা, তাহলে ই টু দি পাওয়ার এখানে লিখবো আলফা এক্স, তারপর বিটা আছে তাহলে এখানে লিখবো c1 cos বিটা প্লাস c2 sin বিটা। তাহলে এরকম করে আমরা সিএফটা বের করতে পারি, এটা ঠিক আছে। হলো, তাহলে এইরকম কয়েকটা আমি দেখালাম যে কিভাবে আমরা সিএফ বের করব। আশা করি সিএফ বের করাটা আমি বোঝাতে পেরেছি। হুম, এবার আমরা এখান থেকে যদি একটা অঙ্ক দিই তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে একটা অঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে, তাহলে আমরা সিএফ এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আমরা চলে আসবো পিআই কিভাবে বের করতে হবে, ঠিক আছে। তো চলো তাহলে একটা আমরা অঙ্ক লিখে নিই। এক্সারসাইজ নাম্বার 1, solve the differential equation d to the power 4 minus d cube minus t square minus 11d minus 4। এবার আমি সহজ ফর্মে লিখছি y ইকুয়াল টু 0। যখন দেখবে ইকুয়েশনটা y ইকুয়াল টু 0 মানে এখানে হোমোজেনিয়াস টাইপের হবে, তখন কি করবে, শুধুমাত্র সিএফ বের করতে হবে। পিআই কখন বের করতে হয়, যখন ইকুয়েশনটা ইকুয়াল টু 0 হবে না তখন আমাকে পিআই বের করতে হবে, ঠিক আছে। তো পিআই বের করার নিয়ম আমি পরে বলছি। হুম, আচ্ছা তাহলে আমরা এটা কত করবে, তাহলে এখন সিআই বের করে ফেলি, চলো সিএফ বের করে ফেলি। তাহলে দা অক্সিলারি ইকুয়েশন, এটাকে 1 নম্বর দিয়ে দিই, অফ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 ইজ, তাহলে ডি এর জায়গায় কি করবো, এম করবো, তাহলে এম টু দি পাওয়ার 4 মাইনাস ডি কিউ, সরি মাইনাস এম কিউব মাইনাস 9m স্কোয়ার মাইনাস 11t মাইনাস 4 ইকুয়াল, সরি এখানে এম হবে কিন্তু 0। হলো, তাহলে এখানটা সলিউশন করো কত হবে, অতএব সলিউশন করলে তোমার বেরিয়ে যাবে। চলো তাহলে সলিউশন বের করি আমরা। কত সলিউশন, তাহলে এখানে আমরা সলিউশন করি কত হয় দেখি। এক কাজ করো, এখানে আমরা যদি এই কাজ করি যে এম কিউ, এম যদি কমন নিই আমরা, আচ্ছা 4 মাইনাস এম কিউব মাইনাস 9m স্কোয়ার মাইনাস 11m মাইনাস 4। যাই হোক, তোমরা যদি করো তাহলে সলিউশন এরকম পাবে।
m+1 হোল কিউব। আমি বেশি সময় নষ্ট করলাম না, এখানে তোমরা করে নিও। তাহলে কত হবে এখানে, m ইকুয়াল টু -1 -1 -1 তিনটা বেরোবে, আর একটা m ইকুয়াল টু 4। দেখো চারটা সলিউশন বেরিয়ে গেল। তাহলে এখন অতএব দা রিকোয়ার্ড CF ইজ কত হবে, y ইকুয়াল টু x ইকুয়াল কত হবে, তিনটা সমান আছে +c2x +c3x²। এটা এটা যেহেতু তিনটে রুট সমান, তাহলে এটা হয়ে যাবে e⁻−x প্লাস যে একটা 4 আছে, তাহলে c4e⁴x হলো। যেখানে কত করব, where c1 c2 c3 c4 are arbitrary constant। ব্যাস, আমাদের একটা অঙ্ক বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারি, এরকম ভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক হয়ে গেল। এবার আমরা একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে অঙ্কটা করে দিই। কমপ্লেক্স নাম্বার দিয়ে অঙ্ক কি হচ্ছে, চলো এক্সারসাইজ নাম্বার 2 নিয়ে। এক্সারসাইজ নাম্বার 2 কি বলছে, সলভ দ্য ইকুয়েশন, লেখো সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কত এখানে, d⁴ +8d² +16 y ইকুয়াল টু 0। তাহলে করি, তাহলে here the auxiliary equation is কত হবে, m⁴ প্লাস 8m² প্লাস 16 ইকুয়াল টু 0। আচ্ছা, অতএব এখানে আমরা সলিউশন করে দিই। তাহলে এখানে একটা m² হোল স্কোয়ার প্লাস 8m² প্লাস 16, তার 4×4 = 16 হয়, তাহলে কত হবে, এটা তো অ্যাকচুয়ালি অঙ্কটা হয়ে যায় বাদে। তাহলে m² +4 আসছে না, +4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। অতএব m² ইকুয়াল টু -4, অতএব m ইকুয়াল টু +−2y, +−2y লিখতে পারি 0 +−2y। অতএব CF ইকুয়াল টু y ইকুয়াল টু কত হবে, এটা হয়ে যাবে e⁻0 ইন্টু x ব্র্যাকেটে c1 cos 2 x প্লাস c2 sin 2x। তাহলে অতএব y ইকুয়াল টু কত আসলো, এটা হয়ে গেল c1, ওহো দাঁড়াও, এখানে কিন্তু আরো নাম্বার আসবে, এটা এটা তো আর একটা আসবে, m² ইকুয়াল টু -4, তাহলে এখানে +−2y হলো। তাহলে আমাদের দুটো অঙ্ক হবে, ভুল লিখলাম, দাঁড়াও, এগুলো সব ভুল হয়ে যাবে, এগুলো সব হওয়া। তাহলে অতএব CF এখানে আলাদা হবে, অতএব CF ইকুয়াল টু y ইকুয়াল টু হয়ে যাবে c1 প্লাস c2x, এটা হয়ে যাবে তোমার cos 2x প্লাস c3 প্লাস c4x ব্র্যাকেট, এটা হয়ে যাবে তোমার sin 2x, এটা হয়ে যাবে, এটা ব্র্যাকেট হবে যেহেতু সবগুলো দুটা, এখানে লিখছি e⁻0x। তাহলে কত হয়ে গেল, এটা c1 প্লাস c2x cos 2x প্লাস c3 প্লাস c4x, এটা হয়ে যাবে sin 2x, where c1 c2
C3 C4 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। ব্যাস, তাহলে আমার 2 নম্বর অঙ্কটা হয়ে গেল, বুঝতে পারলাম। এবার এখানে বলবে যে এখানে কেন দুটো করে লিখলাম, দেখো এখানে কত আছে, 4টা আছে, দেখো 4টা সলিউশন। একটা কি প্লাস 2y কত আছে, দুটো, মাইনাস 2y কত আছে, দুটো 4টা। তাহলে একটা cos 2x দিয়ে কত c1, যেহেতু 2 দুটো আছে, দুটো এখানে, তাহলে এটা হলো। এবার একই রকম ভাবে এটা আমরা করলাম কি, যেহেতু এখানে এম স্কোয়ার এর মান আমার দুটো, মানে এম স্কোয়ার এর মান -4 দুটা বেরোলো, তাহলে এম এর মান +-2y ডবল ডবল করে বেরোচ্ছে, ওই জন্য আমরা এভাবে এটাকে লিখলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সিএফ এর গল্পটা এখানে শেষ করে দিতে পারলাম। ঠিক আছে, এবার আমরা গল্পটা যেটা করব সেটা হচ্ছে পিআই কিভাবে বের করা যায়, সেই কেসটা নিয়ে আমরা অঙ্কগুলো করব। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা পিআই যখন বের করে নেব, তখন আমরা কি করব, তোমাকে অঙ্ক করতে দেবো, মানে এমসিকিউ কোশ্চেন দেবো, তখন তোমরা সেখান থেকে এমসিকিউ কোশ্চেন গুলো করে ফেলবে। এই হচ্ছে আমার টেকনিক পড়ানোর। আশা করি বুঝতে পারছো। তো চলো তাহলে পিআইটা বের করে নিই নাকি, পিআই এর কিছু অংশটা বের করে নিই আমরা। হ্যাঁ, এখন রুলস নিব, রুলস টু ফাইন্ড পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে 1 নম্বর আমরা লিখবো যখন ইকুয়েশনটা এইরকম দেওয়া থাকবে, ঠিক আছে, when তাহলে আমরা প্রথমে ইকুয়েশনটা কিভাবে লিখে ফেলি, p0 d2/ny dxn প্লাস p1 n মাইনাস, এটা আর এক রকমের লিখছি। হ্যাঁ, ওখানে কিন্তু আমরা p0 দিয়েছিলাম, এখানে দিলাম, কোনো ব্যাপার না, প্লাস এখানে -1 হবে, p2 d2/n মাইনাস 2y dx⁻n মাইনাস 2, তারপরে pny ইকুয়াল টু qx। ঠিক আছে, এটা আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ধরলাম। এখন নাম্বার 1, কেস 1, কেস 1 এ কি হবে, when qx ইকুয়াল টু e টু দি পাওয়ার x যদি থাকে, তখন কি হবে, তখন কত হবে, এটা এটা কত, f অফ d ইকুয়াল টু e টু দি পাওয়ার x ধরবো, যেখানে f অফ d ইকুয়াল টু p0 dx প্লাস p1 d টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ধর করে pn, এখানে কিন্তু এটা n আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে এই এফ ডিটাকে পুরোটা এভাবে লিখলাম। ঠিক আছে, এখানে এফ ডি ইকুয়াল টু এটা হবে, এইটা এরকম হবে। ঠিক আছে, আচ্ছা, এবার কি করব আমরা, ইফ, তাহলে অতএব পিআই লিখবো, অতএব পিআই এর ফর্মটা হবে এটা 1/f অফ ডি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এবার আমরা এখানে কি করব, 1/f অফ এ লিখে দেবো ইন্টু ই টু দি পাওয়ার এক্স লিখবো, যখন এফ অফ এ ইজ নট ইকুয়াল টু 0। যদি এফ অফ এ ইজ নট ইকুয়াল টু 0 হয়, তখন ডি এর জায়গায় আমরা কি করব, এটাকে জাস্ট বসিয়ে দেবো। যদি ইফ এফ অফ এ ইকুয়াল টু 0, তাহলে কি করব, তাহলে দেন ইমপ্লাইজ পিআই ইকুয়াল টু
ই টু দি পাওয়ার এক্স 1 বাই ডি প্লাস এ এফ অফ এ, তখন ডি প্লাস এ বসাবো আর এখানে 1 লিখবো। আশা করি বোঝাতে পারছি। হ্যাঁ, এরকম ভাবে আমরা পিআইটা বের করবো যদি এফ অফ এ 0 হয়ে যায়। তো এবার আমরা চলে আসবো কেস 3, না সরি কেস 2। চলো কেস 2 করি। এখন লিখবো কেস 2। কেস 2 কি বলছে, ইফ যদি এরকম হয় কিউ এক্স ইকুয়াল টু cos a x or sin a x, হলো, তাহলে আমরা পিআই কি করব? তাহলে অতএব পিআই ইকুয়াল টু এভাবে লিখবো 1 বাই এফ অফ ডি ইন্টু cos x or sin x, মানে যে কোনো একটা ফাংশন হবে cos x or sin x। এবার আমরা কি করব, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, পুটিং, তাহলে আমরা পুটিং ডি স্কয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার, ঠিক আছে, পুট করব। যেখানে তোমরা জানো যেখানে ডি মানে কত, ডি ইকুইভ্যালেন্ট কত, ডি ডিএক্স, ঠিক আছে, আর এখানে 1 বাই ডি মানে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ডিএক্স সামথিং, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স। আচ্ছা, এটা আমরা বের করব। তারপরে বসে নরমাল ফর্ম করব আমরা। অঙ্ক করলে তোমরা ভালো বুঝতে পারবে, এখানে ডি স্কয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার লিখবো। বোঝাতে পারলাম এবার? আচ্ছা, তাহলে আমরা এই রিলেটেড যদি একটা অঙ্ক করি কেমন হয়, এই রিলেটেড যদি একটা অঙ্ক করি কেমন হবে? আচ্ছা, এখানে আর একটা আমি জিনিস তোমাকে দেখতেছি, তাহলে চলো দেখে নিই। তাহলে এটা এখানে দেখা একটু, ধরো নাও। তাহলে এবার একটা জিনিস মাথায় রাখবে যে আমি এখানে তোমাকে কি দেখালাম। আমি যদি তার আগের পেজটা যাই, দেখো এবার আমরা কেস 2 যেটা করেছি, প্রথমে আমি সবগুলো দেখে দিচ্ছি। দেখো এখানে রুলস অফ ফাইন্ডিং পিআই, রুলস অফ ফাইন্ডিং পিআই কি করলাম, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম নিয়ে আসলাম, সেখানে কেস 1 দেখালাম। কেস 1 এ কি, কিউ এক্স টা যখন ই টু দি পাওয়ার এক্স থাকছে তখন আমরা এফ অফ ডি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ধরা যাবে, এবং এফ অফ ডি ইকুয়াল টু পি জিরো ডি টু দি পাওয়ার এন। তারপরে হচ্ছে তোমার এখানে কি করলাম দেখো, এই জায়গা পিআই, তাহলে এই পুরোটাকে আমরা ধরলাম। তারপরে পিআই ইকুয়াল টু 1 বাই এফ ডি লিখলাম এবং ই টু দি পাওয়ার এক্স। এবার কি হচ্ছে, এই ডি এর জায়গায় এফ অফ এ বসাবো, ই টু দি পাওয়ার এক্স করবো যখন এফ অফ এ ইজ নট ইকুয়াল টু জিরো। যদি এফ অফ এ ইজ নট ইকুয়াল টু জিরো হয় তাহলে পিআই হবে ই টু দি পাওয়ার এক্স 1 বাই এফ অফ এ প্লাস এ এফ অফ ডি প্লাস এ ইন্টু 1। তারপরে আমরা অগ্রসর হবে, ঠিক আছে, অগ্রসর হবো। এরপরে কি হচ্ছে, আমরা তারপরে যেটা করলাম যে কেস 2 এর ক্ষেত্রে কি করব, কেস 2 এর ক্ষেত্রে যদি আমরা এখানে এফ অফ এক্স কিউ এক্স ইকুয়াল টু কস এক্স অর সাইন এক্স একটা ফাংশন পাই, তখন পিআই বের করবো 1 বাই এফ অফ ডি কস এক্স অর সাইন এ এক্স। এবার পুটিং করবো কি, ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার, তাহলে 1 বাই এই এফ অফ ডিটাকে আমরা ডি স্কোয়ারে কনভার্ট করবো, 1 বাই এফ অফ ডি স্কোয়ার কস এক্স অর সাইন এক্স, ডি ইকুইভ্যালেন্ট কত, ডি ডিএক্স 1 বাই ডি মানে ইন্টিগ্রেশন ডিএক্স। এবার কি করব, এখানে আমরা এই ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাবো, 1 বাই মাইনাস 1 বাই এফ অফ মাইনাস এ স্কোয়ার কস এক্স অর সাইন এক্স। এখানে দেখবো এটাও নট ইকুয়াল টু জিরো আমাকে দেখাতে হবে, নট ইকুয়াল টু জিরো না হলে নিচে কিন্তু আমরা ওটা দিতে পারবো না, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো কেস 3 কি বলছে, যখনই কিউ এক্স ইকুয়াল টু কত হবে, এক্স টু দি পাওয়ার এম সাম ইন্টিজার, তখন পিআই কত বের করবো, 1 বাই এফ অফ ডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এম
এবার এটাকে উপরে তুলে এফ অফ ডি মাইনাস ওয়ান মানে এফ অফ ডি ইনভার্স ইন্টু এক্স টু দি পাওয়ার এম। এবার এটাকেও বাইনোমিয়াল সিরিজের মতো করে কি করবো আমরা এক্সপ্যান্ডিং করব। এবার এক্সপ্যান্ডিং করার জন্য কি করব, আমি কিছু নোটস লেখালাম তোমাকে আমি। দেখো এক্সপ্যান্ডিং করার জন্য এই তিনটে চারটা ফর্মুলা লাগতে পারে, এগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কেস ফোর এর ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে এখানে লিখবো কেস ফোর। কেস ফোর কি বলছে, ইফ যদি তোমার এরকম হয় কিউ এক্স ইকুয়াল টু তোমার এরকম আছে ই টু দি পাওয়ার এক্স কস এ এক্স অর ই টু দি পাওয়ার এক্স কস, সরি এখানে সাইন হবে। সাইন এক্স, তখন আমরা কি করব, তখন পিআইটা কি হবে দেখো। অতএব পিআই ইকুয়াল টু হবে 1/f অফ ডি ইন্টু ই টু দি পাওয়ার এক্স cos x or ই টু দি পাওয়ার এক্স sin x। তাহলে এখানে কত করব, এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে নিয়ে আসবো, আর ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে নিয়ে আসার জন্য এফ অফ কত হয়ে যাবে, এ প্লাস বি হয়ে যাবে ইন্টু cos x or sin x হয়ে যাবে। এবার আমরা সিম্পলি কি করব, ফর্মুলা করব। ঠিক আছে, সিম্পলি আমরা করে নেব, বাকি কাজ অঙ্ক করলে বুঝতে পারবো। ঠিক আছে, এবার আমরা চলে আসি কেস ফাইভ। কেস ফাইভে পি এ কত হবে, কেস ফাইভ কি হবে, চলো। তাহলে যদি আমার এরকম থাকে এক্স কিউ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম কস এক্স থাকে, তখন কত করব, অতএব পিআই তখন হবে এরকম 1/f অফ ডি ইন্টু এক্স টু দি পাওয়ার এম কস এক্স। তখন যদি এরকম থাকে তাহলে আমরা কি করবো এখানে, তাহলে আমরা লিখবো ই টু দি পাওয়ার আই এক্স এর একটা ফর্মুলা জানি, cos এক্স প্লাস আই সাইন এক্স। তাহলে এইটুকু পার্ট কত হলো, রিয়েল পার্ট, আর এইটুকু পার্ট হলো ইমাজিনারি পার্ট। বুঝতে গেল, তাহলে অতএব পিআই কত হবে, অতএব পিআই দেখো cos এক্স আছে, তাহলে ইমাজিনারি পার্ট পিআই ইকুয়াল টু 1/f অফ ডি কিন্তু এটা হয়ে যাবে, তাহলে এটুকু রিয়েল পার্টটা আমি এটুকু পুরোটা রিয়েল পার্ট নেবো দাঁড়া। অতএব রিয়েল পার্ট অফ 1/f অফ ডি ইন্টু ই টু দি পাওয়ার আই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এম। তাহলে এক কাজ করি এখানে হয়ে নেই, রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার আই এক্স ইন্টু 1/f অফ এ প্লাস ডি প্লাস আই এ এক্স টু দি পাওয়ার এম। এটা আমরা ফর্মুলা পড়েছিলাম একটু আগে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এআইটাকে সামনে টানলে জাস্ট কি হবে, এখানে এফ এর জায়গায় এখানে কি হবে, এটুকু জায়গায় এটুকু, তার মানে আমি যদি এটুকু বসাতে চাই তাহলে একটু ভালো করে লিখতে দেখো, তাহলে এখানে এটা হবে ডি প্লাস আই এটুকু হবে। তারপরে সিম্পলি আমরা এগোতে থাকবো অঙ্কে। ঠিক আছে, অঙ্ক করলে সবগুলোই বোঝাতে পারবো। এবার আমরা চলে আসি কেস সিক্স। কতক্ষণ লিখবো,
কেস 6, তাহলে কেস 6 হলে আমরা কি করব, এফ কিউ এক্স ইকুয়াল টু যদি আমরা পাই এরকম sec x or tan x, যদি sec x or tan x পাই তখন আমরা কি করব, হুম, এটা আমরা কি করবো তখন, এটা এটা তোমাকে আমি পরের দিন দেখাবো, আজকে থাক এখানে নাকি, তাহলে আজকে এখানে থাক, আমরা পরের দিন সমস্ত অঙ্ক এমসিকিউ সলভ করব, তোমাদের সমস্ত ফর্মুলা শিখিয়ে দিলাম আজকে, তাহলে পরের দিন কি হবে, এমসিকিউ সলভ, পিআই এর সমস্ত ফর্মুলা শিখিয়ে দিলাম, আর কিছু নোট আকারে থাকবে, নোট দু একটা নোট ট্রিক আছে, সেগুলো আমি তোমাকে পরের দিন শেখাবো। তাহলে আমরা কি করবো, নেক্সট ডে we will learn remaining PI formula and MCQ problem। তাহলে আজকে এটুকুই থাক, বুঝতে পারলাম। চলো টাটা বাই বাই, আবার আগের ক্লাসে পরের ক্লাসে দেখা হবে। তোমাদের অঙ্কগুলো ভালো লাগলে এবং যদি মনে হয় যে আমাদের কিছু হেল্প করছে বা তোমাকে হেল্প করছে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো সময় আমি ভিডিও আপলোড দিলে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগবে।